অহংকারী বউ। পর্ব 7 থেকে শেষ অংশ। লেখিকা সোনালী। চাবি হাতে কখন থেকে তালা খোলার চেষ্টা করে যাচ্ছে নীলা, কিন্তু বজ্রাত তালাটা কিছুতেই খুলছে না। এদিকে আবিরেরও ওয়াশরুম থেকে বের হওয়ার সময় হয়ে গেছে। অনেক চেষ্টার পর নীলা বুঝতে পারল এই তালার চাবি এটা নয়। শেষে ক্লান্ত হয়ে বারান্দায় চেয়ারে গিয়ে বসল নীলা। এদিকে ক্ষুধায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওর। ঈষৎ কেন যে সকালে আবিরের ওপর জেদ করে রুটিগুলো খেলো না, এটা ভেবেই যেন আরো বেশি ক্ষুধা লেগে যাচ্ছে নীলার। নীলা পেটে হাত দিয়ে ধরে মুখটাকে কুঁচকে বসে আছে। আবির, কি ব্যাপার প্রিয়তমা? তালা খুলতে না পেরে ক্ষুধা লেগে গিয়েছে বুঝি? আবিরের কথা শুনে চমকে উঠল নীলা। দেখল আবির গোসল করে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে ওর দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। আবির একটা লুঙ্গি পরেছে শুধু, গায়ে কোনো গেঞ্জি নেই। আবিরের উন্মুক্ত বুকের দিকে চোখ পড়তেই মাথা নিচু করে অন্য দিকে তাকালো নীলা। আবির নীলাকে পাশ কাটিয়ে রুমে চলে গেল। তারপর একটু পর বেরিয়ে এসে নীলার সামনে একটা প্যাকেট ধরে বলল, আবির, এই নিন ম্যাডাম, এই প্যাকেটে বিরিয়ানি আছে, খেয়ে আমায় উদ্ধার করেন। আর তাড়াতাড়ি নামাজটা পড়ে নেন। আবিরের হাতে বিরিয়ানির প্যাকেট দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল নীলা। নীলার এখন ইচ্ছা করছে লাফিয়ে উঠে আবিরকে কিস করতে, কিন্তু নীলা সেটা কখনোই করবে না। তাই আবিরের হাত থেকে বিরিয়ানির প্যাকেটটা ছো মেরে নিয়ে তাড়াতাড়ি প্যাকেটটা খুলে খেতে শুরু করল। নীলার এভাবে খাওয়া দেখে মুচকি হাসল আবির। তারপর রুমে গিয়ে সাদা রঙের একটা পাঞ্জাবি পরে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে নীলার জন্যে অনেক দোয়া করল আবির। নীলাকে যেন সঠিক পথে ফিরিয়ে আনতে পারে তার জন্যে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করল। মোনাজাত শেষে জায়নামাজ তুলে রেখে বাইরে এসে আবির দেখল নীলা বিরিয়ানি খেয়ে শেষ করে চেয়ারের ওপরেই ঘুমিয়ে পড়েছে। আর নীলার আঁচলটা সরে গিয়ে নিচে পড়ে আছে। নীলার এভাবে ঘুম দেখে আবিরের আর ডাকতে ইচ্ছা করল না। তাই নীলার আঁচলটা ঠিক করে দিয়ে নীলাকে চেয়ার থেকে কোলে নিয়ে রুমে গিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর নিজে চলে গেল জানালার পাশে। জানালা দিয়ে খুব সুন্দর বাইরের প্রকৃতি দেখা যায়। অনেক বড় সবুজ শ্যামল কাঁচা ধানের মাঠ। মাঠের ওই প্রান্তেই রয়েছে আখ আর ভুট্টার বাগান। অনেক কৃষক কাজ করছে সেই মাঠে। অনেক দূরে দেখা যায় কিছু ছোট ছোট বাড়িঘর। এক কথায় যাকে বলে অপরূপ প্রাকৃতিক দৃশ্য। কিন্তু আবিরের মন এখন সেদিকে নেই। আবির তার নীলার চিন্তায় মগ্ন। বেশ কিছুক্ষণ জানালার ধারে দাঁড়িয়ে থেকে জানালা আটকে দিয়ে নীলার পাশে এসে বসল আবির। তারপর কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে থেকে নীলাকে জড়িয়ে ধরে নিজেও ঘুমিয়ে পড়ল। বাইরে কিছু বাচ্চা ছেলে মেয়েদের চিৎকার চেঁচামেচির শব্দে ঘুম ভাঙল নীলার। গ্রামের বাড়ির এই একটা সমস্যা। দিনের বেলায় গ্রামের সব বাচ্চা ছেলে মেয়েরা অবাধে ঘুরে বেড়ায় আর চিৎকার চেঁচামেচি করে। ঘুম ভাঙতেই নিজেকে আবিরের বুকে আবিষ্কার করল নীলা। আবির ওকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আবিরের এতটা কাছে থেকে কেমন একটা ভালো লাগা কাজ করছে নীলার মনে। আবিরের ঘুমন্ত মুখটা বড়ই নিষ্পাপ লাগছে দেখতে। নীলা বেশ কিছুক্ষণ আবিরের দিকে তাকিয়ে আছে এক নজরে। হঠাৎ নীলাকে অবাক করে দিয়ে ঘুমন্ত আবির চোখ বন্ধ রেখেই বলে উঠল, আবির, এভাবে তাকিয়ে থেকো না, নজর লেগে যাবে। নইলে উল্টাপাল্টা কিছু করে বসলে দোষ দিতে পারবে না আমায়। আবিরের কথা শুনে বড় বড় করে তাকালো নীলা। নীলা, তো তুমি ঘুমাওনি? নীলার কথা শুনে নীলাকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে আবির বলল। আবির ঘুমাতে আর দিলে কই? নতুন বিয়ে করা সুন্দরী বউ এভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে থাকলে বুঝি ঘুম আসে চোখে? আবিরের কথা শুনে রাগ উঠে গেল নীলার। নীলা, বজ্জাত ছেলে বলে কি আমি নাকি ওকে জড়িয়ে ধরে শুয়েছি? মনে মনে কথাগুলো ভেবেই আবিরের বুক থেকে উঠে যেতে নিল নীলা। অমনি আবির নীলার আঁচল টেনে ধরে বলল, আবির, আসরের ওয়াক্ত আসার আরো একটু দেরি আছে, এখন জোহরের নামাজটা পড়ে নাও জলদি। আমায় দ্বিতীয়বার যেন আর নামাজের কথা বলতে না হয়। কথাগুলো বলেই নীলার আঁচলটা ছেড়ে দিল আবির।
নীলাও কোনো কথা না বলে বাধ্য মেয়ের মতো গিয়ে অজু করে নামাজ পড়ে নিল। কারণ ছাড়া নীলার আর কোনো উপায় নেই। নীলার নামাজ পড়া শেষ হতেই আবির বলল, আবির এখন চুলার পাড়ে গিয়ে আমার জন্যে কিছু বানিয়ে আনো, খুব ক্ষুধা লেগেছে। আবিরের কথা শুনে সাপের মতো ফোঁস করে উঠল নীলা। নীলা হট, তোমার কি মাথা খারাপ হয়েছে আবির? এই নীলা কিনা চুলায় রান্না করবে? ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। আবির ও হ্যালো, ইম্পসিবলকে কিভাবে পসিবল করতে হয় তা এই আবির ভালোভাবে জানে। তুমি ভালোয় যাবে নাকি আমি তোমায় আমার রাগী লুকটা দেখাবো? নীলা, তুমি যাই করো না কেন আবির, আমার পক্ষে চুলায় রান্না করা সম্ভব নয়। আর শুধু চুলায় কেন, আমি কোনো কিছুতেই রান্না করতে পারবো না। জাস্ট ইম্পসিবল। নীলার কথা শুনে পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে আবির বলল, আবির ওকে সুইটহার্ট, যেমন তোমার ইচ্ছে। কথাটা বলেই নীলার কাছে এসে নীলার কোমর জড়িয়ে ধরল আবির। তারপর নীলার কানের কাছে মুখ নিয়ে বলল, আবির, যেহেতু তুমি আমায় কিছু বানিয়ে দিবে না খাওয়ার জন্যে, সেহেতু আমি তোমাকেই খাবো। খুব ক্ষুধা লেগেছে তো? আবিরের কথা শুনে নীলা বড় বড় করে তাকিয়ে তুতলিয়ে বলল, নীলা, আমায় খাবে মা মানে? তুমি কি রাক্ষস নাকি যে মানুষ খাবে? আবির, আমি মানুষ খাবো তোমায় কে বলল নীলা? আমি তো আমার বউকে খাবো। আমার গুলুমুলু নাদুস নুদুস আদুরে বউটাকে। নীলা, দে দেখো আবিরা, আমি কি কিন্তু চিৎকার করব। তুমি সত্যিই একজন রাক্ষস হয়ে গেছো। আবির, সে তুমি আমায় যাই বলো সুইটহার্ট, আমি তো তোমায় আজকে খাবই। তোমার গুলুমুলু গাল দুটো দেখেই কেমন ক্ষুধা বেড়ে যাচ্ছে আমার। মনে হয় খুব ইয়ামি লাগবে। আবিরের কথা শুনে এবার ভয়ে গলা শুকিয়ে গেল নীলার। তার ওপর আবির কেমন করে তাকিয়ে নীলার গালের দিকে এগিয়ে আসছে, এটা দেখেই নীলা একটা চিৎকার দিল। নীলা, আমি রান্না করব আবির। তুমি যা বলবে আমি তাই করব, প্লিজ আমায় খেও না। চোখ বন্ধ করে কথাগুলো বলল নীলা। আবির নীলার অবস্থা দেখে মুচকি হাসল। তারপর নীলার গালে একটি চুমো একে দিয়ে বলল, আবির পাগলি, চোখ খোলো আর তাড়াতাড়ি আমায় কিছু একটা বানিয়ে দাও, খাবো। ভীষণ ক্ষুধা লেগেছে। বিরিয়ানি এনেছিলাম দুজন খাবো বলে, কিন্তু একটা রাক্ষসী একাই সব খেয়ে নিয়েছে। এই নিরীহ ছেলেটা কি খাবে একবারও ভাবেনি রাক্ষসীটা। গত 1 ঘন্টা যাবৎ ময়দা মাখার চেষ্টা করছে নীলা। নীলার সারা মুখে হাতে গলায় ময়দার ছড়াছড়ি। আবির পাশেই চুপ করে বসে থেকে মুখ টিপে হাসছে। 1 কিলো ময়দার মাঝে 1 জগ পানি ঢেলে দিয়ে ময়দাটাকে সাদা পানি বানিয়ে ফেলেছে নীলা। এখন কি করবে সেটা বুঝতে না পেরে মাথায় হাত দিয়ে বসে আছে নীলা। হঠাৎ কানে কারো হাসির শব্দ যেতেই আবিরের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো নীলা। নীলা তাকাতেই আবির আর নিজের হাসিটাকে আটকে রাখতে পারল না। হাসতে হাসতে উঠোনে চলে গেল আবির। আবির, ওহ নীলা, তোমায় কি সুইট লাগছে দেখতে, একদম তেঁতুল গাছের পেতনির মতন। তোমাকে দেখে তো আমার হাসি থামছেই না। নীলা, কি তুমি আমায় কি বললে আবির? আমি তেঁতুল গাছের পেতনি? আমি তেঁতুল গাছের পেতনি হলে তুমি গাবগাছের ব্রহ্মদৈত্য। আবির, তা তো দেখেই বোঝা যাচ্ছে কি। নিজেকে একবার আয়নায় দেখে আসো, তাহলেই বুঝবে। আবিরের কথা শুনে রাগে ফোঁস ফোঁস করতে করতে রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো নীলা। নিজেকে দেখে যেন নিজেই চিনতে পারছে না ও। একদম সাদা পেতনির মতোই লাগছে ওকে ময়দার কারণে। রাগে আগুন হয়ে শাড়ির আঁচলটা কোমরে গুজে বাইরে এলো নীলা। আবির এখনো হেসে চলেছে আগের মতো করেই। নীলা এসে কোনো কথা না বলে ময়দা গুলে রাখা বাসনটা নিয়ে ডাইরেক্ট ছুঁড়ে মারল আবিরের ওপর। আবিরের ময়দা মাখা পানি দিয়ে মাখামাখি হয়ে গেল সারা শরীর। সাথে করে আবিরের হাসিটাও থেমে গেল। কিন্তু নীলা আবিরের অবস্থা দেখে এবার হাসিতে গড়াগড়ি খেতে লাগল। হাসি যেন থামছেই না নীলার। হাসতে হাসতে আবিরের সামনে এসে দাঁড়ালো নীলা। নীলা, হাসো হাসো, এখন হাসো। আমাকে তেঁতুল গাছের পেতনি বলেছিলে না, এখন নিজেকে দেখো কেমন লাগছে। হি হি হি। নীলার কথা শুনে আর হাসি দেখে আবির এক ঝটকায় নীলাকে নিজের বুকে নিয়ে নিল। আবিরের শরীরের ময়দা মাখা নীলার শরীরের সাথেও লেগে গেল। সাথে করে নীলার হাসিও থেমে গেল।
আবির, কি হলো সুইটহার্ট, হাসি থামালে কেন? হাসো, বেশি করে হাসো। তোমাকে দিয়ে যেহেতু কোনো কাজ হবেই না, তুমি একটা অপকর্মার ঢেকি, তখন তোমার কাছ থেকে খাবার পাওয়ার আশা করাটাই বৃথা। ক্ষুধায় ইচ্ছা তো করছে তোমাকেই চিবিয়ে খেয়ে ফেলি। নীলা, তুমি আমায় কি বললে আবির? আমি অকর্মার ঢেকি? আমাকে খেয়ে ফেলতে ইচ্ছা করছে তোমার? তো এতই যখন অপছন্দ করো আমায় তুমি, তাহলে আমায় এখানে জোর করে ধরে রেখেছো কেন? মুক্তি দাও আমায়, তোমাকে জাস্ট আমার অসহ্য লাগে আবির, অসহ্য। নীলার মুখে কথাগুলো শুনতাই নীলাকে ছেড়ে নীলার গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিল আবির। তারপর নীলার গাল শক্ত করে চেপে ধরে বলল, আবির, হ্যাঁ ঠিক ভেবেছিস তুই নীলা। আমি তোকে অপছন্দ করি, ভালবাসি না আমি তোকে। তোকে আমি শুধু ঘৃণা করি নীলা, ঘৃণা করি আমি তোকে। কিন্তু তবুও তোকে আমি আটকে রেখেছি কেন জানিস? কারণ আমার জীবনের সুখগুলো যেভাবে কেড়ে নিয়েছিস তুই, ঠিক সেইভাবেই তোর জীবনটা বিষিয়ে তুলবো আমি। তুই আমার জীবনের সব কিছু কেড়ে নিয়েছিস। আমিও কেড়ে নিয়েছি তোর স্বাধীনতা। কথাগুলো বলেই নীলাকে হালকা ধাক্কা দিয়ে ছেড়ে দিয়ে হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল আবির। নীলা চুপ করে দাঁড়িয়ে আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আবির, আমি তোমায় ভালোবাসি নীলা, খুব বেশি ভালোবাসি আমি তোমায়। কিন্তু একই সাথে আমি তোমাকে ঘৃণা করি। পৃথিবীতে আমার ঘৃণা ও ভালোবাসা দুটো একসাথে পাওয়ার যোগ্য যদি কেউ থেকে থাকে, সে তুমি নীলা, তুমি, আর কেউ নয়। তুমি আমার কাছ থেকে আমার মাথার ওপরের ছাদের মতন আমার বাবাকে কেড়ে নিয়েছ। আমাকে জেল খাটতে বাধ্য করেছ বিনা দোষে। পুরো কলেজের সামনে আমায় তুমি চোর বানিয়ে ছেড়েছ নীলা। তোমাকে তো আমি এত সহজে ছাড়ব না। তিলে তিলে কষ্ট দিয়ে মারব তোমায় আমি। তবে সেই কষ্টের মাঝেও মিশে থাকবে তোমার প্রতি আমার ভালোবাসা। তোমাকে আমি ভালো ও সঠিক পথে আনবই আনব। ওয়াশরুমে শাওয়ারের নিচে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল আবির। আর নীরবে চোখের জল ফেলছিল। একটু পর ওয়াশরুম থেকে বের হতেই নীলা আবিরকে এক নজর দেখার সাথে সাথে জোরে একটা চিৎকার দিয়ে নিজের মুখ ঢেকে অন্য দিকে ঘুরে দাঁড়ালো। নীলা, হা, আমি কিছু দেখিনি। আবির, এই মেয়ে এমন ষাঁড়ের মতন চিৎকার করছো কেন হুমম? আর কি দেখনি তুমি? নীলা, কেমন ছেলে মানুষ তুমি আবির? একটি মেয়ের সামনে শুধু তাওয়াল পরে বাইরে আসতে লজ্জা করে না তোমার? ছি ছি, আমি কিছু দেখিনি। আবির, ও বাবা, তোমারও আবার লজ্জা আছে নীলা? যে তুমি লজ্জায় মুখ ঢেকে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছো? যে মেয়ে কিনা বান্ধবীদের সাথে বাজি ধরে একটি সাধারণ ছেলের সাথে প্রেমের নাটক করে তার জীবন নষ্ট করতে পারে, তারও আবার লজ্জা থাকে? সত্যিই আমায় হাসালে তুমি। কথাগুলো কঠিন গলায় বলে নীলাকে পাশ কাটিয়ে চলে গেল আবির। আবিরের কথাগুলো কেন জানি নীলার গায়ে কাটার মতো বিঁধছে। নীলা ভেবেছিল আবির ওর কাছে এসে বলবে, তুমি তো আমার বউ, আর বউয়ের সামনে এভাবে আসলে ক্ষতি কি? কিন্তু আবির তেমন কিছুই বলল না। হঠাৎ নীলা খেয়াল করল ওর চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল নিচে। নীলা চোখের পানিটা তাড়াতাড়ি মুছে ফেলল। একটু পর আবির একটি ট্রাউজার আর একটি হাফ হাতা গেঞ্জি পরে আসলো নীলার সামনে। আবিরের ওয়াশরুম থেকে বের হওয়ার আগেই নীলা শাড়ি বদলে একটা সুন্নতি জামা পরে নিয়েছে। আবির, নীলা, আমার সাথে এসো। নীলা, কোথায় যাব? আবির, কোথায় আবার রান্না ঘরে যাবে? আজকে প্রথম, তাই আমি তোমায় রান্না করে দেখিয়ে দিব আর তুমি শিখে নিবে। কাল থেকে কিন্তু তোমাকেই সব করতে হবে। আবিরের কথার কোনো উত্তর দিল না নীলা। আবিরের পিছু পিছু রান্নাঘরে চলে গেল। আবির একটি হাঁড়িতে পরিমাণ মতো চাউল নিয়ে 3টা ধোয়া দিল। তারপর আঙ্গুল দিয়ে পানি মেপে নীলাকে বুঝিয়ে দিল কি করে ভাতের পানি মেপে দিতে হয়। তারপর ভাতের হাঁড়িটা চুলায় দিয়ে পাশে থেকে পাতলা শুকনো লাকড়ি গুলো নিয়ে চুলার মাঝে দিয়ে কয়েকটা শুকনো শোলার সাথে আগুন লাগিয়ে চুলা জ্বালিয়ে দিল। আর সব কিছু নীলাকে বুঝিয়ে দিল। নীলাও মনোযোগ দিয়ে সবটা ভালো করে দেখে নিল। ভাত হয়ে এলে চুলার আগুন নিভিয়ে দিল আবির। তারপর বলল, আবির, এরপর আর আগুন জ্বলতে দিলে ভাতটা পুড়ে যাবে, তাই আর আগুন জ্বলতে দিলাম না। একটু পর ভাত নামিয়ে তারপর তোমায় ডিম ভাজতে শিখাবো।
আবিরের কথা শুনে নীলা মাথা নাড়িয়ে সায় দিল। তারপর ভাত হয়ে গেলে আবির ভাতের হাঁড়িটা নামিয়ে রেখে আরেকটা হাঁড়িতে কয়েকটা আলু সিদ্ধ দিল। তারপর চুলায় বড় একটা শুকনো কাঠের লাকড়ি ধরিয়ে দিয়ে নীলাকে নিয়ে ডিম গুলতে চলে গেল। বটিদা এনে তাতে পেঁয়াজ আর কাঁচা মরিচ কাটল আবির। পেঁয়াজ কাটার সময় আবিরের চোখ থেকে পানি পড়তে লাগলো। নীলা আনমনেই আবিরের চোখের পানি নিজের আঁচলে মুছে দিল। আবির সেদিকে খেয়াল না দিয়ে নীলাকে দেখিয়ে পরিমাণ মতো লবণ নিয়ে পেঁয়াজ আর মরিচটা হাত দিয়ে ডলে নিল। তারপর ডিমটা ভেঙে দিয়ে একটি ছোট কাটা চামচ দিয়ে গুলিয়ে নিয়ে নীলাকে শিখিয়ে শিখিয়ে ডিমটা ভেজে নিল। তারপর আলু ভর্তার জন্যে শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিল। সব কিছু করা হয়ে গেলে ঘরে নিয়ে সব গুছিয়ে রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলো আবির। এতটুকু সময়ের মাঝে নীলা একটা কথাও বলেনি আবিরের সাথে। শুধু চেয়ে চেয়ে আবিরের কাজগুলো দেখেছে। মাগরিবের আজান হলে দুজনে একসাথে নামাজ পড়ে নিল। নামাজ শেষে আবির বলল, আবির নীলা আমার পায়ের ভিতর খুব ব্যথা করছে, একটু টিপে দাও তো। বিছানায় শুয়ে পড়ে বলল আবির। আবির নীলা আমার পাটা টিপে দাও তো, খুব ব্যথা করছে পায়ে। বিছানায় শুয়ে পড়ে বলল আবির। আবিরের কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে নীলা বলল, নীলা কি আমি তোমার পা টিপব? এটা তুমি ভাবলে কি করে আবির? অসম্ভব, আমি কিছুতেই তোমার পা টিপতে পারবো না। আবির তুমি আমার পা না টিপলে আমি তোমার গলা টিপে দিব বলে দিলাম নীলা। আবিরের কথা শুনে নীলা মুখ ভেঙচিয়ে বলল, নীলা তুমি সেটা পারবে না আমি জানি। আর আমিও তোমার পা টিপতে পারবো না আবির। আমার ভীষণ ক্লান্ত লাগছে, সারাদিন অনেক কাজ করেছি, আমি একটু ঘুমাবো। আবির কি বললে তুমি? আর একবার বলো তো শুনি। তুমি সারাদিন অনেক কাজ করেছো, হা হা হা। তা কি কাজ করলে তুমি নীলা? কাজ কাকে বলে সেটা তো তুমি আগামীকাল থেকে বুঝবে। এখন এখানে এসে আমার পা টিপো জলদি। আবিরের কথার উত্তরে নীলা কিছু বলবে তার আগেই আবিরের ফোনটা ক্রিং ক্রিং শব্দে বেজে উঠল। আবির আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? আবির ও সরি সরি বাবা, কেমন আছেন আপনি? আর ভুল হবে না। আবির জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর নীলাও অনেক ভালো আছে। আপনি একদম চিন্তা করবেন না বাবা। আবির আসলে বাবা আমি তো অফিস থেকে আর ছুটি পাবো না, তাই নীলাকে নিয়ে একটি সুন্দর জায়গায় বেড়াতে এসেছি। ছুটি শেষ হলেই ফিরে যাব। আবির জি আচ্ছা বাবা, ভালো থাকবেন, এখন তাহলে রাখছি। আল্লাহ হাফেজ। ফোন কেটে দিয়ে নীলার দিকে তাকিয়ে দেখল নীলা ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। এটা দেখেই আবির বাঁকা হেসে বলল, আবির ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই নীলা, আমি তোমার ড্যাডি মানে আমার শ্বশুর আব্বার সাথে কথা বললাম এতক্ষণ। আবিরের কথা শুনেই নীলা বড় বড় চোখ করে চিৎকার দিয়ে বলে উঠল, নীলাকেই আমার ড্যাডি ফোন করেছিল? আমি তো বুঝতেই পারিনি। আবির প্লিজ ফোনটা আমায় দাও, আমি ড্যাডির সাথে কথা বলবো, প্লিজ দাও ফোনটা। কথাগুলো বলেই নীলা আবিরের কাছে এগিয়ে এসে ফোনটা ধরতে নিল। সাথে সাথে আবির ফোনটাকে দূরে সরিয়ে ফেলল আর নীলা আবিরের বুকের ওপর পড়ে গেল। আবির নীলার কোমর জড়িয়ে ধরে বলল, আবির ও সুইটহার্ট, এমন হুটহাট আমার বুকের মাঝে এসে আমায় জড়িয়ে ধরতে তোমার খুব ভাল লাগে বুঝি? কিন্তু একটু বলে কয় তো আসবে, এভাবে বুকের ওপর আছড়ে পড়লে তো তোমার ভারে আমার বুকের হাড়গুলো সব ভেঙে যাবে বলো। আবিরের কথা শুনে নিজেকে আবিরের থেকে ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করতে করতে নীলা বলল, নীলা একদম ফালতু কথা বলবে না আবির। আমি তোমার ফোনটা নিতে গিয়েছিলাম তোমায় জড়িয়ে ধরতে নয়, বরং তুমি আমায় ধরে আছো। আর আমি মোটেও ভারী নই, একদম স্লিম। আবির হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, তুমি তো এখনো আমায় ঝাঁপটে ধরে আছো। ঈষৎ লজ্জা বলতে কোনো জিনিসই নেই তোমার মাঝে। অবশ্য থাকবেই বা কি করে, তুমি তো বড় লোকের দেমাগি মেয়ে হয়ে টাকার গরমে মানুষকে মানুষ বলেই মনে করো না। আর অহংকারের আগুনে নিজের লজ্জা শরমকেও পুড়িয়ে ফেলেছ। তোমার মতো মেয়েকে ভালোবাসা যায় না, শুধু ঘৃণা করা যায় নীলা, ঘৃণা। কথাগুলো বলেই নীলাকে ছেড়ে দিল আবির। আবিরের কথা শুনে নীলা একদম স্তব্ধ হয়ে গেল।
আবিরের প্রতিটি কথা যেন সূচের মতো বিঁধছে নীলার গায়ে। নীলা ভুলে গেল ওর ড্যাডের ফোনের কথা। নীলাকে কথাগুলো বলেই আবির বাইরে চলে গেল। তারপর খোলা উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, আবির কেন নীলা কেন? কেন যতবারই আমি তোমায় ভালোবাসতে চাই ততবারই তুমি তোমার আচরণে আমায় পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দাও। তোমার প্রতি ঘৃণা তৈরি হয় তখন আমার মনে। আমি আর সহ্য করতে পারি না তোমায়। তুমি যে আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছো নীলা, সবকিছু। কথাগুলো ভাবতেই দুফোঁটা পানি গড়িয়ে পড়ল আবিরের চোখ থেকে। সকাল ৯:০০টা। সামনে এক বালতি কাপড়চোপড় নিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে নীলা। সকালে আবির ওকে ঘুম থেকে টেনে তোলার পর ১ মিনিটের জন্যেও শান্তিতে থাকতে দেয়নি। একটা না একটা কাজ করিয়েই চলেছে একাধারে। সকালে নীলা ভাত, বেগুন ভর্তা আর ডিম ভাজি করেছে। যদিও এগুলো করতে আবির ওকে হাতে হাতে শিখিয়ে করিয়েছে তবুও হাতে বেশ কয়েক জায়গায় পুড়ে গেছে নীলার। তারপর সকালের খাওয়া দাওয়া শেষ হতেই অনেকগুলো কাপড়চোপড় এনে ভিজিয়ে দিয়েছে আবির আর বলেছে ৩০ মিনিটের মাঝে সব কাপড় কেচে শুকাতে দিতে। নীলা কখনো এসব কাজ করেনি। এটুকু কাজ করাতেই যেন জান বেরিয়ে যাচ্ছে ওর। আবিরকে কিছু বলারও সাহস পাচ্ছে না নীলা। একটুতেই আবির লাঠি হাতে এগিয়ে আসে নীলাকে মারার জন্যে। তাই কোনো উপায় না পেয়ে মুখ বুজে সব কাজ করে নিচ্ছে নীলা। নীলা দুপা দুদিকে দিয়ে এমন ভাবে কাপড় কাচছে যেন কাপড়গুলো ব্যথা পাবে। তখনই আবির লাঠি হাতে নীলার সামনে এসে দাঁড়ালো। আবির, বলছি যে রাজার দাদি, কি কাপড় কাচছো নাকি কাপড় নিয়ে খেলা করছো? জোরে জোরে কাপড় কাচো, আমি যেন বারান্দা থেকে শব্দ পাই। আবিরের কথা শুনে হাতের ভেজা কাপড়টা ছুঁড়ে দূরে ফেলে দিয়ে নীলা বলল, নীলা, পারবো না আমি কাপড় কাচতে। তুই কি পেয়েছিস কি আমায়? আমি তোর ঘরের চাকরানি যে তোর সব কথা শুনতে হবে আমায়? আমায় ফোন দে, আমি এখনই ড্যাডিকে ফোন করে সব বলে দেব, পুলিশে দেব তোকে আমি। তুই আমাকে এই নীলাকে নিজের চাকরানি করে রেখেছিস। এর প্রতিশোধ তোর জন্যে খুব ভয়ানক হবে আবির, খুব ভয়ানক। আমাকে কোনো এত কষ্ট দিচ্ছিস তুই আবির কেন? তোর সব কিছু কেড়ে নিব আমি সব। কথাগুলো বলার সময় রাগে থরথর করে কাঁপছিল নীলা। আবির নীলার কথাগুলো শুনে নীলার হাত ধরে টেনে বাথরুম থেকে বাইরে নিয়ে আসলো। তারপর নীলার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল আবির। আবিরের হাতের থাপ্পড় খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ল নীলা। আবির দৌড়ে গিয়ে নীলার হাত ধরে টেনে তুলে দাঁতে দাঁত চেপে বলল, আবির, কিসের ভয় দেখাস আমায় তুই নীলা? কিসের? কি শাস্তি দিবি আমায় তুই? কি বাকি রেখেছিস আর? জানতে চাস তোকে কেন এমন করে কষ্ট দিচ্ছি আমি? এটাকে কোনো কষ্ট বলে না নীলা, বরং তোকে আমি গরিবের সংসার কি করে করতে হয় সেটা শেখাচ্ছি মাত্র। কিন্তু তুই কি জানিস তুই বিনা দোষে আমার কত বড় ক্ষতি করেছিস? আমার জীবন থেকে সব সুখ, হাসি, খুশি সব কেড়ে নিয়েছিস তুই নীলা, শুধু তুই। তুই যখন আমার জীবনে মিথ্যে ভালোবাসা নিয়ে এসেছিলি তখন তোকে আমি আমার জন্যে আল্লাহর আশীর্বাদ ভেবেছিলাম। কিন্তু আমি ভুল ছিলাম, চরম আকারের ভুল ছিলাম আমি। কারণ তুই আমার জীবনে আশীর্বাদ নয়, তুই আমার জীবনের অভিশাপ হয়ে এসেছিলি নীলা, অভিশাপ। কথাগুলো এক নিঃশ্বাসে বলে নীলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আবির। তারপর কয়েক ফোঁটা চোখের পানি ফেলল অজরে। নীলা হা করে তাকিয়ে আছে আবিরের দিকে। কেন জানি না নীলা কিছু বলতে চেয়েও পারছে না বলতে। আবির আবারও নীলার কাছে এগিয়ে গিয়ে নীলার হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেল। তারপর শেষের রুমে নিয়ে গিয়ে লাইট জ্বালিয়ে রুমের ভিতর ঝুলিয়ে রাখা একটা ছবির দিকে দেখিয়ে বলল, আবির, এই দেখ নীলা, ভালো করে দেখে নে এই লোকটাকে। জানিস এই লোকটা কে? ইনি আমার বাবা নীলা, ইনি আমার বাবা। এই লোকটা হলো সেই যাকে ঘিরে ছিল আমার পুরো পৃথিবী। এই লোকটা নিজের সব সুখ ত্যাগ করে শুধুমাত্র আমার জন্যে দিনরাত পরিশ্রম করে আমায় পড়াশোনার জন্যে ঢাকা পাঠিয়েছিল। ছোটবেলায় মা মারা যাওয়া সত্ত্বেও কখনো বিয়ে করেননি উনি, শুধুমাত্র আমার কষ্ট হবে বলে। আমার মা বাবা সব কিছু ছিলেন উনি।
চোখে হাজারো স্বপ্ন নিয়ে আমায় ঢাকায় পাঠিয়েছিলেন উনি। কিন্তু শুধুমাত্র তোর কারণে নীলা, তোর কারণে আমি তার স্বপ্ন ভেঙে দিয়েছি, সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি আমি তাকে। আমায় ছেড়ে আমার ওপর অভিমান করে সে চলে গেছে না ফেরার দেশে। সেদিন তুই যদি আমায় মিথ্যে অপবাদ দিয়ে পুলিশে না দিতি তাহলে আমার বাবা আজকে আমার কাছে থাকতো। তোর মিথ্যে ভালোবাসার কারণে, মিথ্যে অপবাদের কারণে উনি হার্ট অ্যাটাক করে আমায় ছেড়ে চিরতরে চলে গেছে নীলা। আমি কি করে মাফ করব তোকে, কি করে নীলা, কি করে? কথাগুলো বলেই নীলাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে রুম থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় আবির। নীলাও নিজের ভুলগুলো বুঝতে পেরে ফ্লোরে বসে কাঁদতে থাকে। ফ্লোরে বসে থেকে বেশ কিছুক্ষণ কান্না করার পর বাইরে বেরিয়ে আসে নীলা। তারপর আবিরকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু আবির বাসায় কোথাও নেই। নীলা বুঝতে পারে হয়তো আবির রাগের কারণে গেট লাগিয়ে দিয়ে বাইরে চলে গেছে। তাই নীলা গিয়ে বারান্দায় রাখা চেয়ারে বসে পড়ে। বেশ কিছুক্ষণ বারান্দায় বসে থাকার পর হঠাৎ মুষলধারায় বৃষ্টি শুরু হয়। নীলা বৃষ্টি দেখে নিজেকে সামলে রাখতে পারে না। উঠোনে নেমে ইচ্ছে মতো বৃষ্টিতে ভেজে নীলা। এভাবেই কেটে যায় প্রায় 2 ঘন্টা। এর মাঝে আবির চলে আসে বাড়িতে। গেট খুলে বাসার মধ্যে ঢুকতেই দেখতে পায় নিচে ভেজা শরীরে পড়ে আছে নীলা। নীলাকে নিচে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে যায় আবির। দৌড়ে নীলার কাছে গিয়ে নীলাকে ডাকতে শুরু করে। আবির, নীলা, এই নীলা, কি হয়েছে তোমার, তুমি এভাবে মাটিতে পড়ে আছো কেন? আবিরের কথার কোন উত্তর দেয় না নীলা, বরং সেইভাবেই পড়ে থাকে নিচে। আবির আর দেরি না করে নীলাকে কোলে তুলে নেয়। তারপর দ্রুত ওয়াশরুমে নিয়ে যায়। নীলাকে কোলে নিয়ে আবির বুঝতে পারে নীলার প্রচুর ঠান্ডা লাগছে। নীলা থরথর করে কাঁপছে ঠান্ডায়। এখন যে করেই হোক নীলার কাপড় পাল্টে দিতে হবে। কোন উপায় না পেয়ে আবির বাধ্য হয়ে নিজেই নীলার কাপড় চেঞ্জ করে দেয়। তারপর নীলাকে নিয়ে শুইয়ে দেয় বিছানায়। নীলাকে বিছানায় শুইয়ে দিয়ে আবির চলে যায় ডাক্তার ডেকে আনতে। কারণ এখন ডাক্তার না দেখালে নীলার অবস্থা আরো খারাপ হতে পারে। নীলা এমনিতেই ঠান্ডায় থরথর করে কাঁপছে। এদিকে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে চারিদিকে। কিছুক্ষণের মাঝেই ডাক্তার সুমনকে নিয়ে ফিরে আসে আবির। তারপর নীলাকে ডাক্তার সুমন দেখতে শুরু করে। বেশ কিছুক্ষণ চেক আপ করার পর ডাক্তার সুমন জানায় নীলার অবস্থা খুব খারাপ। ওর ঠান্ডায় অ্যালার্জি আছে, এভাবে বৃষ্টিতে ভেজা উচিত হয়নি নীলার। ডাক্তার সুমনের কথা শুনে ভয় পেয়ে যায় আবির। আবির উত্তেজিত কণ্ঠে সুমনকে বলে, আবির, সুমন, যে করেই হোক তুমি আমার নীলাকে সুস্থ করে দাও। ওর যেন কোন কিছু না হয়। ওর কিছু হলে আমি বাঁচতে পারবো না সুমন। তুমি ওকে সুস্থ করে দেও, যত টাকা লাগে যা করতে হয় করো, কিন্তু আমার নীলাকে তুমি সুস্থ করে দাও। আবিরকে এমন উত্তেজিত হতে দেখে ডাক্তার সুমন বলে, সুমন, তুমি এত উত্তেজিত হও না আবির। আমি ওকে সুস্থ হয়ে ওঠার জন্য ইনজেকশন দিয়ে দিয়েছি। কিন্তু ওর এখন তোমাকে দরকার। ডাক্তার সুমনের কথা শুনে অবাক হয়ে আবির বলল, আবির, আমাকে দরকার মানে তুমি কি বলতে চাইছো সুমন? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এখন আমি ওকে কি করে ভালো করতে পারি? তুমি ডাক্তার, তুমিই তো ওকে ভালো করতে পারো। আমি তো ডাক্তার নই সুমন। আবিরের কথা শুনে সুমন মুচকি হেসে বলল, সুমন, তুমি যেটা করতে পারবে সেটাই এখন ওর সবচাইতে বেশি দরকার আবির। তুমি ওর স্বামী, এখন ওর স্বামীকে দরকার, তোমার শরীরের উষ্ণতা দরকার তোমার স্ত্রীর। কারণ ওর শরীর এখন প্রচণ্ড ঠান্ডা। তোমার শরীরের উষ্ণতা এখন ওর জন্য প্রয়োজন। তুমি হয়তো বুঝতে পেরেছে আবির আমি কি বলতে চাইছি। ডাক্তার সুমনের কথার উত্তরে আবির কি বলবে কিছুই বুঝতে পারছে না। আবির মনে মনে চিন্তা করছে এখন কি করবে ও, কিভাবে নীলার সাথে নীলার অনুমতি ছাড়া এরকমটা করবে আবির। কিন্তু নীলাকে ভালো করতে হলে আর কোনো উপায় নেই। ডাক্তার সুমন নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গেল। আবির চিন্তায় পড়ে গেল এখন ও কি করবে। নীলার পাশে বসে আছে আবির, মাথায় তার হাজারো চিন্তা, কি করে কি করবে কিছুই বুঝতে পারছে না আবির।
এদিকে নীলা ঠান্ডায় থরথর করে কেঁপে চলেছে কখন থেকে। শেষে কোন উপায় না দেখে আবির বাধ্য হয়েই নীলার পাশে নীলাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। রাত 10:00টা। ধীরে ধীরে নীলার হুঁশ ফিরল। নীলা নিজের দিকে তাকিয়ে দেখে অবাক হয়ে গেল। নীলার পাশে শুয়ে আছে আবির। আবিরকে দেখা মাত্র নীলার মাথায় যেন রক্ত চড়ে গেল। আবিরকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে চাদর দিয়ে নিজেকে জড়িয়ে নিল নীলা। তারপর রাগী গলায় আবিরের দিকে তাকিয়ে বলল, নীলা, ছি আবির, ছি, শেষ পর্যন্ত তুমি নিজের পুরুষত্বর রূপটা দেখিয়েই দিলে। এভাবে আমার সাথে এমন আচরণ করতে পারলে তুমি আবির। আমি কখনো ভাবতে পারিনি তুমি এতটা নিচু মনের। তুমি কিভাবে পারলে আবির আমার অজান্তে আমার সবকিছু কেড়ে নিতে? আমাকে শেষ করে দিলে তুমি। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না আবির, কোনোদিনও না। তুমি খুব খারাপ একটা ছেলে, খুবই খারাপ তুমি আবির। আমার অসুস্থতার সুযোগ তুমি এভাবে কাজে লাগাবে কখনো ভাবিনি আমি। তুমি আমাকে বলেছিলে না আমি তোমার জীবন নষ্ট করেছি, আজ আমি বলছি তুমি আমার জীবন নষ্ট করেছো আবির। তুমি বেরিয়ে যাও আমার সামনে থেকে, আমি তোমার মুখটাও দেখতে চাই না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল নীলা। কথাগুলো বলার সময় নীলার চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়তে লাগলো। আবির নিচ থেকে উঠে দাঁড়িয়ে নীলার কাছে এসে বলল, আবির প্লিজ আমার কথাটা শোনো নীলা। তুমি আমাকে ভুল বুঝছো, আমি যেটা করেছি তোমার ভালোর জন্য করেছি। প্লিজ নীলা, একবার আমার কথাটা শোনো। শান্ত হও তুমি, এভাবে রাগারাগি করো না, তোমার শরীর অনেক খারাপ। নীলা, শরীর খারাপ বলেই তো এই সুযোগটা তুমি কাজে লাগিয়েছো আবির। আমি তোমার কোন কথা শুনতে চাই না। আমি তোমাকে ঘৃণা করি, তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে। আই জাস্ট হেট ইউ আবির, আই হেট ইউ আবির। আবির বুঝতে পারল এখন নীলাকে কোন কথা বলে লাভ হবে না। কারণ নীলা এখন প্রচণ্ড পরিমাণে রেগে আছে, আর ওর শরীর খুব খারাপ। যে কারণে আর কোন কিছু না বলে সেখান থেকে চুপচাপ ওয়াশরুমে চলে গেল আবির। আর নীলা সেখানেই খাটের উপর বসে কান্না করতে লাগলো অঝর ধারায়। পরের দিন সকালে নীলা চুপচাপ বসে আছে জানালার ধারে। আবির নিজে হাতে রান্না করে নিয়ে এসে নীলাকে ডেকে বলল, আবির, নীলা, আমার সাথে এসো, কিছু খাবে। কালকে থেকে তুমি কিছু খাওনি, তোমার শরীর অনেক অসুস্থ, দয়া করে খাবারটা খেয়ে নাও। না খেয়ে থাকলে তুমি আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। নীলা, আমি সুস্থ থাকি বা অসুস্থ থাকি, আমি মরে গেলেও বা তোমার কি? চলে যাও তুমি আমার চোখের সামনে থেকে, আমার তোমাকে জাস্ট অসহ্য লাগছে আবির। আমায় প্লিজ মুক্তি দাও, তোমাকে আর ভালো লাগছে না আমার, তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো, আমার সবকিছু শেষ করে দিয়েছো তুমি। কাল তুমি আমার সাথে আমার অনুমতি ছাড়া তুমি কি করে করতে পারলে এমনটা আবির? নীলার কথা শুনে এবার রাগ উঠে গেল আবিরের। আবির নীলার চুলের মুঠি ধরে বলল, আবির, এই মেয়ে, আমি কি করেছি? কেন এত রাগ করছিস তুই আমার সাথে? আমি যেটা করেছি তোর ভালোর জন্য করেছি। সেটা তোর না জানলেও চলবে, এখন ভালো মানুষের মতো আমার সাথে এসে খাবারটা খেয়ে নে, নইলে আমার খারাপ রূপটা দেখতে হবে তোকে। ভালোভাবে কথা বলছি তো গায়ে লাগছে না তাই না? আর আমি কাল যেটা করেছি সেটা তোর সাথে অনেক আগেই করার দরকার ছিল আমার। তোর মতো মেয়েকে ছাড় দিয়ে ভুল করেছি আমি। আমি তোর স্বামী, মনে রাখবি আমি কোন ভিনপুরুষ নয় যে তুই আমাকে গালাগালি দিবি। ভালো চাস তো ভালোভাবে আমার সাথে আয়, খাবারটা খেয়ে নে। আবিরের রাগ দেখে এবার ভয় পেয়ে গেল নীলা। ভালোয় ভালিয়ে আবিরের সাথে গিয়ে খাবারটা খেয়ে নিল। আবির নীলার অবস্থা দেখে মুচকি হাসল মনে মনে। তারপর নীলার খাওয়া হলে বাসনকোসন পরিষ্কার করে ফেলল আবির। পেরিয়ে গেছে 2টি মাস। এই 2 মাসে নীলা অনেকটাই বদলে গেছে। এখন আবিরের সব কথা মেনে চলে, আবিরের কোন কিছুই বলতে হয় না নীলাকে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাসায় সব কাজকর্ম নিজে থেকেই করে। কিন্তু নীলার মন বোঝা বড় কঠিন। আবির এখনো জানে না নীলা আদৌ ভালো হয়েছে নাকি শুধু আবিরের ভাই এসব করছে। 2 মাস আগে সেদিনের পর আর কোন ফিজিক্যাল সম্পর্ক গড়ে ওঠেনি ওদের মাঝে।
ওরা সব সময় আলাদা বিছানায় আলাদাভাবেই থাকে। আবির ইচ্ছা করে আর কখনোই নীলার কাছে যায়নি। নীলাও আবিরকে কখনো কাছে ডাকেনি। দুজন একই বাড়িতে থেকেও যেন আলাদা দুটি মানুষ ওরা। নীলা চুলার পাড়ে বসে থেকে সকালের নাস্তা বানাচ্ছে, আর আবির বারান্দায় বসে বসে খবরের কাগজ পড়ছে। আবিরের হঠাৎ কি যেন হলো, আবির নীলার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আবির নীলা, তুমি কি তোমার বাবার বাসায় যেতে চাও? যদি চাও তো বলো, আজ বিকেলে তোমায় নিয়ে শ্বশুর বাড়িতে ঘুরতে যাব। সেই যে বিয়ের পর চলে আসলাম আর তোমাকে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়া হলো না। না জানি আমার শ্বশুর মশাই কত রেগে আছেন তার জামাইয়ের উপর। আবিরের কথা শুনে খুশিতে লাফিয়ে উঠল নীলা। তারপর দৌড়ে চুলার পাড় থেকে আবিরের সামনে এসে বলল, নীলা, তুমি সত্যি বলছো আবির? সত্যিই আমাকে নিয়ে যাবে বাবার কাছে? ইস, কতদিন হলো বাবার বাসায় যাইনি, প্লিজ দুষ্টামি করো না, আমাকে নিয়ে চলো প্লিজ। আমি বাবার কাছে যেতে চাই, আমাকে নিয়ে চলো, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে আবির। সে কবে থেকে একটানা এখানে পড়ে আছি, আর ভালো লাগে না আমার। আমাকে নিয়ে চলো, আমি দমবন্ধ হয়ে কখন মারা যাব হয়তো আর এখানে থাকলে। নীলার কথা শুনে মুচকি হেসে আবির বলল, আবির আচ্ছা ঠিক আছে, তুমি বিকেলবেলা রেডি হয়ে থেকো, আমি তোমাকে নিয়ে যাব নীলা। আবিরের কথা শুনে নাচতে নাচতে চলে গেল নীলা। ওর যেন খুশিতে আর সইছে না কোন কিছু। নীলা চলে গেলে আবির মনে মনে বলল, আবির, আমি চাই না তোমাকে আর আটকে রাখতে। আমি দেখতে চাই তুমি কি আদৌ ভালো হয়েছো নাকি এগুলো সবই তোমার নাটক। আমার ভয়। আমি তোমাকে তোমার বাবার বাড়ি নিয়ে গিয়ে পরীক্ষা করতে চাই। তুমি যদি ভালো হয়ে থাকো তাহলে তো ভালো, আর যদি ভালো না হয়ে থাকো তাহলে আমি তোমার জীবন থেকে সারা জীবনের জন্য হারিয়ে যাব নীলা। আর কোনোদিনও তোমার সামনে আসবো না আমি। তুমি তোমার মতো করে বাঁচো, আমি আমার মতো। তবে মনে রেখো, সারা জীবন আমি শুধু তোমারই থাকবো নীলা। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, খুব খুব ভালোবাসি তোমায় আমি নীলা। তা হয়তো আর বলা হবে না কখনো। মনে মনে কথাগুলো ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল আবির। বিকেলে রেডিও হয়ে নীলাকে নিয়ে বেরিয়ে পড়ল আবির, উদ্দেশ্য নীলাদের বাড়ি। বাসা থেকে বেরোতেই যেন নিজেকে ডানা মেলা মুক্ত পাখি ভাবতে লাগলো নীলা। কোন দিকে কোন খেয়াল নেই নীলার। নীলা এখন একটা চিন্তায় আছে, কখন নিজের বাসায় গিয়ে পৌঁছবে ও। এদিকে আবির মন খারাপ করে বসে আছে গাড়ির মধ্যে। আবিরের মনটা আজকে ভীষণ খারাপ, ওর মনে হচ্ছে যেন নিজের কলিজাটা ছিঁড়ে যাচ্ছে কষ্টে। ও সব সময় একটা টেনশনে পড়ে যাচ্ছে, নীলা কি আদৌ ওর কাছে আবার ফিরে আসবে, নাকি এভাবেই সারা জীবনের মতো বিচ্ছেদ ঘটবে আজকে ওদের মাঝে। আবির কদিনে যেন আরো বেশি ভালোবেসে ফেলেছি নীলাকে। বেশ কিছুক্ষণ পর নীলার বাসার সামনে এসে ওদের সিএনজি থামল। থামার সাথে সাথে নীলা সিএনজি থেকে নেমে দৌড়ে বাসার মধ্যে ঢুকে গেল। আবির যে ওর সাথে আছে সেদিকে যেন ওর কোন খেয়াল নেই। নীলা চলে গেলে আবির সিএনজি ভাড়া মিটিয়ে ধীরে ধীরে পা বাড়ালো নীলার বাড়ির দিকে। আবির নীলার বাসার গেট দিয়ে ভিতরে ঢুকতেই বাধা হয়ে দাঁড়ালো নীলা। তারপর বলতে লাগলো, নীলা, কোথায় যাচ্ছিস তুই আবির? আমার বাসায় প্রবেশ করার সাহস হয় কি করে তোর? নীলার কথা শুনে অবাক চোখে নীলার দিকে তাকালো আবির। নীলা সেদিকে গুরুত্ব না দিয়ে আবার বলতে শুরু করলো, নীলা, কি ভেবেছিলি তুই এত সহজেই আমি তাকে মেনে নেব? কখনোই না আবির। এই 3টা মাস ধরে আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছিস ঠিক একই পরিমাণ কষ্ট দিয়ে তিলে তিলে শেষ করব আমি তোকে। আমি জীবনে নিজের হাত নিজে পানি ঢেলে ধুয়ে কখনো ভাত খাইনি। আর সেই আমাকে দিয়ে তুই রান্না করিয়েছিস, কাপড় কাচিয়েছিস, বাসার সব কাজ করিয়েছিস তুই আমায় দিয়ে। এই সব কিছুর হিসাব নেব আমি তোর থেকে আবির। তুই রেডি থাক, তোর জীবন আমি শেষ করতে নেমে পড়ব এখন। তোর সাহস কি করে হয় আমার সাথে এমন ব্যবহার করার? এতদিন তোর হাতের মার খাবার ভয় আমি কিছু বলিনি, কিন্তু এখন আমি মুক্ত, আমাকে আর কিছু বলার মতো আর কোন উপায় নেই তোর। তাই ভালো চাস এখান থেকে চলে যা।
আর যদি চলে না যাস তাহলে তুই ভাবতেও পারবি না তোর কত বড় ক্ষতি করে দিব আমি। আমি তোকে খুন করে ফেলবো আবির। নীলার কথা শুনে যেন একটুও অবাক হলো না আবির। নীলার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে নীলার কাছে এগিয়ে গিয়ে নীলার দুগালে হাত রেখে কপালে একটা চুমু একে দিয়ে আস্তে করে বলল, আবির ভালো থেকো নীলা। কথাটা বলেই আবির উল্টো পথে হাঁটা দিল। তারপর সোজা গেট দিয়ে বেরিয়ে কোন দিকে যেন চলে গেল আবির। নীলা সেখানেই দাঁড়িয়ে রইল থমেরে। যেন কোন কিছুই ঢুকছে এখন নীলার মাথায়। তবে মনে মনে খুশিও হলো আবির ওকে মুক্তি দিয়ে চলে গেছে ভেবে। তারপর আর এক মুহূর্ত দেরি না করে নীলা বাসার মধ্যে ঢুকে গেল। বাসার ভিতরে ঢুকতেই নীলা দেখতে পেল ওর ড্যাডি কি যেন দেখছে খুব মনোযোগ দিয়ে সোফায় বসে। নীলা ড্যাডি বলে চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে ওর ড্যাডিকে জড়িয়ে ধরল। তারপর চিৎকার করে কান্না করে বলল, নীলা কেমন আছো তুমি ড্যাডি? আমার কথা কি ভুলে গেছো তুমি? একবারও আমার কথা মনে পড়েনি তোমার? নীলার কথা শুনে নীলাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে দরজার দিকে তাকিয়ে নীলার ড্যাডি বলল, নীলার বাবা কি ব্যাপার নীলা তুমি একা এসেছো আবির কোথায় ওকে দেখছি না যে? ড্যাডির কথা শুনে অবাক হলো নীলা। তারপরে ড্যাডির দিকে অবাক চোখে তাকিয়ে নীলা বলল, নীলা ড্যাডি আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি অথচ তুমি আমাকে ছেড়ে ওই আবিরের কথা বলছো। আমি যে কাঁদছি ও এদিকে তোমার কোন খেয়াল নেই? তুমি এতটাই পর করে দিয়েছো আমায় ড্যাডি। বিয়ে হয়েছে বলে কি আমি তোমার আর কিছু হই না পর হয়ে গেছি আমি? নীলার ড্যাডি, আমি কি তোমায় সেটা বলেছি নীলা? আমি বলছি আবির কোথায়? তোমাদের দুজনের তো একসাথে আসার কথা ছিল। তাহলে তুমি একা এলে যে আবির এলো না কেন? আবিরকে দেখতে পাচ্ছি না ও কোথায় নীলা? নীলা আবির 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 কি বলছো তুমি ড্যাডি? আমি আসার পর থেকে তুমি আমাকে ফেলে তখন থেকেই আবির আবির করে যাচ্ছ। আমি কি তোমার এতটাই পর হয়ে গেছি যে তুমি আমাকে এতটা দূরে ঠেলে দিচ্ছ ড্যাডি? তুমি জানো ওই আবির নামের শয়তান ছেলেটা আমার সাথে কি কি করেছে? ও তোমার সাথে মিথ্যা বলে আমাকে বিয়ে করেছে। ও একটা ফকিরের ঘরের ছেলে, ওর বাবা একজন রিকশা চালক ছিল। ও কোন বড়লোক নয় অথচ তোমার কাছে বড়লোক সেজে আমায় বিয়ে করেছে ও। ওই আবির একটা ঠকবাজ শয়তান ছেলে ড্যাডি। ও আমায় ঠকিয়ে বিয়ে করেছে, তারপর আমাকে গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে চাকরের মতো খাটিয়েছে এই 3টা মাস। জানো ড্যাডি আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছে ওই আবির। ওকে আমি জেলের ভাত খাওয়াবো, খুন করে ফেলবো ওকে আমি। কথাগুলো বলার সাথে সাথে নীলার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল ওর ড্যাডি। থাপ্পড় খেয়ে নিচে ফ্লোরে পড়ে গেল নীলা। তারপর গালে হাত দিয়ে ওর ড্যাডির দিকে অবাক চোখে তাকিয়ে বলল, নীলা তুমি আমাকে মারলে ড্যাডি? নীলার ড্যাডি, হ্যাঁ আমি তোমায় মারলাম নীলা। কারণ এই মারটা আমার অনেক আগেই তোমাকে মারা উচিত ছিল। কিন্তু আমি যেটা করতে পারিনি সেটা তোমায় আবির করে দেখিয়েছে। তুমি যে কতটা নিচে নেমে গেছো তুমি সেটা নিজেও জানো না নীলা। তোমাকে ঠিক করার জন্য আবিরই যথেষ্ট। নীলা তুমি এসব কি বলছো ড্যাডি? তুমি কি ভাবে আবিরের হয়ে কথা বলছো এত কিছু জানার পরেও? যে তোমার মেয়েকে অনেক জ্বালিয়েছে কষ্ট দিয়েছে তারপরেও তুমি সেই আবিরের জন্য এভাবে আমাকে মারলে কেন ড্যাডি? কেন আমার চাইতে ওই আবিরই কি তোমার কাছে বেশি বড় হয়ে গেল? আমি কি তোমার কিছুই নয় ড্যাডি? নীলার কথা শুনে ওর ড্যাডি অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে বলল, নীলার ড্যাডি, হ্যাঁ তুমি ঠিক ধরেছ নীলা, তোমার চাইতেও ওই আবির আমার কাছে অনেক বড়। কেন জানো ওই আবিরের আজকে এত গরিব হওয়ার জন্য শুধুমাত্র আমি দায়ী। আর ওর বাবার মৃত্যুর জন্য তুমি দায়ী নীলা। ঠিক তেমনি আবিরের এত কষ্টের কারণ তুমি আমরা দুজনেই। ড্যাডির কথা শুনে ফ্লোর থেকে উঠে দাঁড়ালো নীলা। তারপর অবাক হয়ে ওর ড্যাডির দিকে তাকিয়ে বলল, নীলা এসব তুমি কি বলছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না ড্যাডি। কিসের কথা বলছো তুমি ড্যাডি? আবিরের গরিব হওয়ার জন্য তুমি কেন দায়ী হতে যাবে? মানলাম ওর বাবার মৃত্যুর জন্য হয়তো ভুল করে হলেও আমি দায়ী। কিন্তু তুমি কেন ওর গরিব হওয়ার পেছনের কারণ হতে যাবে? নীলার কথা শুনে টেবিলের উপরে রাখা ছবির ফ্রেমগুলো নিয়ে নীলার সামনে ধরল নীলার ড্যাডি।
তারপর বলল, নীলার ড্যাডি, এই দেখো নীলা, এখানের ছবিগুলোকে চিনতে পারছো? বলতো এরা কারা দেখি, বলতে পারো কিনা এখানে কে কে আছে? ড্যাডির হাত থেকে ছবিগুলো নিয়ে নীলা বলল, নীলা, এখানে তো এটা তুমি আর এটা আম্মু, কিন্তু পাশের লোকটা কে ড্যাডি? মনে হচ্ছে কোথায় যেন দেখেছি আমি লোকটাকে, কিন্তু ঠিক মনে করতে পারছি না কোথায় দেখেছি। নীলার ড্যাডি, পাশের ওই লোকটা তোমার মামা আর আবিরের আব্বু নীলা। মানে তোমার শ্বশুর মশাই, যার মৃত্যুর কারণ তুমি নিজে। ড্যাডির কথা শুনে অবাক হয়ে নীলা বলল, নীলা, হে তুমি কি বলছো ড্যাডি? এটা আমার মামা আর আবিরের আব্বু হয় কি করে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না ড্যাডি। নীলার ড্যাডি, হ্যাঁ নীলা, এটাই সত্যি, ওটা তোমার মামা আর আবিরের আব্বু। আবির তোমার আপন মামাতো ভাই। নীলা, কিন্তু এটা কি করে সম্ভব ড্যাডি? আমি তো কখনো মামার ব্যাপারে তোমাদের কাছে কিছু শুনিনি। তবে হ্যাঁ, ছোটবেলা আম্মুকে কান্না করতে দেখতাম মামার জন্য, কিন্তু কখনোই কিছু বুঝতাম না। তোমাকেও দেখতাম আম্মুকে বোঝাতে নানা রকম কথা বলে, কিন্তু কখনো তো বলনি যে আমার মামা একজন রিকশা চালক। নীলার ড্যাডি, তোমার মামা কোন রিকশা চালক নয় নীলা, বরং সে ছিল ঢাকার সবচাইতে বড় বিজনেসম্যানের একমাত্র বড় ছেলে। কিন্তু একমাত্র তোমার আম্মু আর আমার জন্য তাকে একজন রিকশা চালকে পরিণত হতে হয়েছিল। আত্মীয় স্বজন, বাড়ি গাড়ি সবকিছু ছেড়ে তাকে চলে যেতে হয়েছিল ওই ছোট্ট গ্রামের কুঁড়ে ঘরে, যেখানে থেকে সারাদিন রিকশা চালিয়ে নিজের পরিবার চালাতে হতো তাকে। নীলা, কিন্তু তোমাদের মাঝে এমন কি হয়েছিল ড্যাডি, যার কারণে মামাকে গ্রামে ওখানে চলে গিয়ে রিকশা চালাতে হলো? সে শহরে ফিরে কেন আসেনি? এত বাড়ি গাড়ি থাকতে সে কেন চলে গেল গ্রামে? কি এমন হয়েছিল যার জন্য তোমরা নিজেদের দায়ী করছো? আমি জানতে চাই ড্যাডি, সবকিছু জানতে চাই আমি। নীলার কথা শুনে নীলার ড্যাডি কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলো, নীলার ড্যাডি, তাহলে শোনো নীলা, আজ থেকে 20 বছর আগের কথা। তোমার মামা আর আমি ছিলাম সবচাইতে কাছের দুজন বন্ধু। কলেজে একসাথে পড়াশোনা করতাম আমরা। পুরো কলেজের মাঝে আমরা ছিলাম সবচাইতে ভালো বেস্ট ফ্রেন্ড। তোমার আম্মুও একই কলেজে পড়তো আমাদের সাথে। তোমার আম্মুকে আমার প্রথম দেখা থেকেই ভালো লাগতো, কিন্তু কখনো বলে উঠতে পারেনি, কারণ আমি ছিলাম একজন গরিব গরিব কৃষকের ছেলে। আর তোমার আম্মু ছিল ঢাকার সবচেয়ে বড় বিজনেসম্যানের একমাত্র মেয়ে। যে কারণে ভয় পেয়ে কখনো তোমার আম্মুকে কিছু বলতে পারিনি। কিন্তু তোমার আম্মুও মনে মনে ভালবাসতো আমাকে, এটা একসময় তোমার মামা জানতে পারে। তোমার মামা এতটাই ভালো ছিল যে কখনো ধনী বলে গরিবদের অবহেলা করত না, বরং ও গরিবদের খুব ভালোবাসতো। তাই আমাদের ভালোবাসার কথাটা জানতে পেরে তোমার মামা সিদ্ধান্ত নেয় তোমার আম্মুর সাথে আমাকে বিয়ে দিবে। কিন্তু এখানে বাদ সাধে তোমার নানা। সে আমার আর তোমার আম্মুর সম্পর্কের কথা জানতে পেরে ডাইরেক্ট বলে দেয়, কোন কৃষকের ছেলের সাথে সে তার একমাত্র মেয়েকে বিয়ে দিবে না। তবুও যদি তার মেয়ে আমায় বিয়ে করতে চায় তাহলে সে তার মেয়েকে ত্যায্য করবে। তখন তোমার মামা আমাদের ভালোর জন্য নিজের সমস্ত সম্পত্তি তোমার আম্মুর নামে হস্তান্তর করে দেয়, যেটা আমরা কেউই জানতাম না। কিন্তু যখন তোমার নানা এসব ব্যাপারে জানতে পারে তখন তোমার মামাকে ত্যায্যপুত্র করে, আর বলে যে তোমার মামা যদি আর এই শহরে থাকে তাহলে তোমার মামা তোমার নানার মরা মুখ দেখবে। সেজন্য সেদিনই তোমার মামা এই শহর ছেড়ে আমাদের কাউকে না জানিয়ে কোথায় যেন হারিয়ে যায়। আমরা তারপর অনেক খুঁজেছি তাকে, তোমার নানাও নিজের ভুল বুঝতে পেরে আমাদের বিয়ে দেয় আর তোমার মামাকে অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা কোথাও তাকে খুঁজে পাই না। আর এত বছর পর যখন তাকে খুঁজে পাই তখন সে মারা গেছে। আর সেটাও তোমার কারণে নীলা, শুধুমাত্র তোমার কারণে। এতটুকু বলে থামল নীলার ড্যাডি। ড্যাডির কথা শুনে অবাক হয়ে নীলা বলল, নীলা, এত কিছু ঘটে গেছে অথচ আমি কোন কিছুই জানি না এসব কথা। তুমি আমায় আগে কেন বলনি যে আমি মামার মৃত্যুর জন্য দায়ী? আমার জন্য আমার মামার এভাবে মৃত্যু হবে আমি কখনো ভাবতে পারিনি ড্যাডি। যে মামা তোমাদের জন্য এত কিছু করেছে সেই মামার মৃত্যুর কারণ হব আমি।
ভাবতেই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ড্যাডি। আমি কিছুতেই মানতে পারছি না এটা। নীলার কথা শুনে ও ড্যাডি বলল। নীলার ড্যাডি, জানো নীলা, যখন আমি জানতে পারলাম যে তুমি একটা ছেলেকে জেলে পাঠিয়েছো, তখন আমি এক মিনিটও দেরি না করে সেখানে চলে গিয়েছিলাম, কারণ আমি আগে থেকেই জানতাম তোমার রাগ সম্পর্কে। আমি আগেই ভেবে রেখেছিলাম নিশ্চয়ই ছেলেটার কোন দোষ নেই, আর তুমি নিশ্চয়ই নিজের রাগের বশে ওকে বিনা দোষে জেলে পাঠিয়েছো। তাই আমি ছেলেটার কাছে যাই ওকে ছাড়াবো বলে, কিন্তু কখনো ভাবতে পারিনি এই ছেলেটাই হবে আমার সবচেয়ে কাছের বন্ধুর ছেলে। যখন ওর সম্পর্কে সবকিছু জানতে পারি তখন বুঝতে পারি যে ও তোমার মামার ছেলে। কিন্তু দুঃখের ব্যাপার হলো তোমার মামাকে আমি শেষ দেখাটা দেখতে পারিনি। সে ছেলের জেলে যাওয়ার কথা শুনে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন। সেই মুহূর্তে তোমার উপর খুব রাগ হয়েছিল আমার নীলা। আমার ইচ্ছে করছিল বাসায় এসে তোমাকে ত্যায্য করে দিতে, কিন্তু আমাকে থামিয়ে দিয়ে সেদিন আবির কি বলেছিল জানো? ও বলেছিল আমি যেন তোমাকে কিছুই না করি, কারণ ও তোমাকে ভালোবাসে আর তোমাকেই বিয়ে করতে চায়। আমার কাছে দাবি করেছিল তোমাকে চেয়েছিল তোমাকে বিয়ে করে ভালো করতে। তাই আমি ওর সাথে তোমার বিয়েটা দেই, কিন্তু তোমাকে না জানিয়ে। আমার এই সমস্ত সম্পত্তির মালিক শুধুমাত্র আবির। কারণ আবিরের বাবা মানে তোমার মামা যদি সেদিন নিজের সব সম্পত্তি আমাদের না দিত তাহলে আজকে আবিরের জায়গায় তুমি থাকতে নীলা। আর ওর রিক্স চালক বাবার জায়গায় থাকতাম আমি। শুধুমাত্র তোমার মামার সেই আত্মত্যাগের জন্যই আজ আমরা এত সুখে আছি। নীলা, কিন্তু ড্যাডি, মামা তো অনেক পড়াশোনা জানতো, কলেজেও পড়েছে। তাহলে মামা ভালো কোন চাকরি না করে রিক্সা চালক কেন হলো? সে তো ভালো কোন চাকরি করতে পারত। কিন্তু গ্রামে কেন রিক্সা চালিয়ে সেখানে থাকতে গেল? নীলার ড্যাডি, কারণ তোমার মামা চায়নি তোমার নানার সামনে এসে তোমার নানার মরা মুখ দেখতে। তোমার নানা যখন তোমার মামাকে ওই কসম দিয়েছিল যে তোমার মামা যদি এই শহরে আসে তাহলে তোমার নানার মরা মুখ দেখবে, সেদিনই তোমার মামা এখান থেকে চলে যায় আর কখনো শহরে আসেনি। এমনকি ছেলের পড়াশোনার জন্য ছেলের কাছে টাকা পাঠিয়ে দিয়েছে, তারপরও নিজে শহরে আসেনি। শুধুমাত্র বাবার কথা রাখার জন্য এতটাই ভালো একজন মানুষ ছিল তোমার মামা। কিন্তু একমাত্র তোমার কারণে লোকটা হার্ট অ্যাটাক করে মারা গেছে নীলা, শুধুমাত্র তোমার কারণে। তোমাকে মেয়ে বলে পরিচয় দিতে আমার আজ ঘৃণা হচ্ছে নীলা। তুমি আমার মেয়ে হয়ে আমার সম্মান সবকিছু মাটির সাথে মিশিয়ে দিয়েছ। শুধু আমার বন্ধুকেই তুমি মেরে ফেলনি, তার সাথে মেরে ফেলেছ আমার সম্মান, আমার বন্ধুত্ব। তোমার মামার মতো আবিরও আজকে হয়তো তোমার জন্য দূরে চলে গেল সারা জীবনের জন্য। আবির আমাকে ফোন করে জানিয়েছিল তোমাকে ও ভালো করে ফেলেছে। কিন্তু তুমি যদি ভালো না হয়ে থাকো, তোমার যদি এসব কিছু সাজানো নাটক হয়ে থাকে, তাহলে আবির সারা জীবনের জন্য হারিয়ে যাবে নীলা। ড্যাডির কথা শুনে ধপ করে ফ্লোরে বসে পড়ল নীলা। তারপর কান্না করে দিয়ে বলল, নীলা, হে হতে পারে না ড্যাডি, এটা কিছুতেই হতে পারে না। আমি আবিরকে কোথাও যেতে দিব না। আমি ভুল করেছি, ওর কাছে ক্ষমা চাইব আমি। ওর পা ধরে ক্ষমা চাইব আমি ড্যাডি। আবিরকে ছাড়া বাঁচতে পারবো না আমি ড্যাডি, ওকে তুমি এনে দাও ড্যাডি, আমার ওকে চাই ড্যাডি, আমার ওকে চাই। কথাগুলো বলতে বলতে হঠাৎ চারিদিকে অন্ধকার হয়ে এল নীলার। নীলা অজ্ঞান হয়ে ফ্লোরে শুয়ে পড়ল। নীলাকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে ওর কাছে ওর ড্যাডি দৌড়ে গিয়ে নীলাকে ধরে ফেলল। তারপর ডাকতে লাগলো, নীলার ড্যাডি, নীলা, নীলা, এই নীলা, কথা বল মা আমার সাথে। কি হলো তোর নীলা? নীলাকে পাগলের মতো ডাকতে লাগলো ওর ড্যাডি। কিন্তু নীলার কিছুতেই জ্ঞান ফিরছে না। পরে কোন উপায় না পেয়ে নীলাকে কোলে তুলে নিল। তারপর গাড়িতে নিয়ে বসে ড্রাইভারকে নিয়ে সোজা চলে গেল হাসপাতালে। হাসপাতালে পৌঁছে আবিরকে ফোন দিল নীলার ড্যাডি। ওদিকে আবির ফোনের মাঝে নীলার ঘুমন্ত ছবিগুলো দেখছিল। নীলা যখন রাতে ঘুমিয়ে থাকতো তখন আবির চুপি চুপি নীলার বেশ কয়েকটা ছবি তুলেছিল। কারণ আবির নীলাকে অনেক ভালোবাসতো। সে ছবিগুলো দেখছে আবির আর চোখের জল ফেলছে।
কারণ এখনই ও ফোনটা চিরদিনের মতো বন্ধ করে দিয়ে এই দেশ ছেড়ে চিরদিনের মতো অন্য দেশে পাড়ি দেবে। হঠাৎ ফোন বেজে উঠল আবিরের। ফোনের স্ক্রিনে নীলার ড্যাডির নাম্বার দেখে ফোন ধরবে কি ধরবে না চিন্তা করতে করতে ফোনটা রিসিভ করেই ফেলল আবির। সাথে সাথে ফোনের ওপাশ থেকে নীলার ড্যাডি বলল, নীলার ড্যাডি, আবির বাবা তুমি কোথায় আছো, জলদি হাসপাতালে চলে আসো। আমার নীলার অবস্থা খুব খারাপ, ও তোমার ব্যাপারে সবকিছু জানতে পেরে অজ্ঞান হয়ে গেছে। আমি ওকে হাসপাতালে নিয়ে এসেছি, ডাক্তার দেখছে। তুমি তাড়াতাড়ি চলে আসো, নীলা তোমার জন্য পাগলামি করছে। নীলার ড্যাডির কথা শুনে এক মুহূর্ত দেরি না করে আবির ছুটল হাসপাতালের উদ্দেশ্যে। খুব দ্রুত হাসপাতালে পৌঁছে গেল আবির। তারপর দৌড়ে চলে গেল নীলার কেবিনের সামনে। আবির পৌঁছাতেই নীলার কেবিন থেকে ডাক্তার বেরিয়ে আসলো। তারপর নীলার ড্যাডিকে উদ্দেশ্য করে হাসি মুখে বলল, ডাক্তার কংগ্রাচুলেশন মিস্টার খান। একটা সুখবর আছে, আপনার মেয়ে মা হতে চলেছে আর আপনি নানা ভাই হতে চলেছেন। তাড়াতাড়ি মিষ্টি খাওয়ান মিস্টার খান। ডাক্তারের কথা শুনে থমকে দাঁড়ালো আবির। যেন মুহূর্তের মাঝে ওর সবকিছু থেমে গেল সেখানেই। আবির হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এদিকে নীলার ড্যাডিরও একই অবস্থা। খুশিতে কথা বলতে ভুলে গেছে সে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে নীলার ড্যাডি ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, নীলার ড্যাডি নীলাকে কি এখন দেখা যাবে, ওর কাছে কি এখন যাওয়া যাবে ডাক্তার? নীলার ড্যাডির কথা শুনে ডাক্তার মুচকি হেসে বলল, ডাক্তার হ্যাঁ অবশ্যই যেতে পারবেন, তবে নীলা জ্ঞান ফেরার পর শুধু ওর স্বামীকে খুঁজছে। ওর স্বামী গেলে ভালো হয়। আবির ডাক্তারের কথাটা শোনামাত্র কাউকে কোন কিছু না বলে সোজা নীলার কেবিনে ঢুকে পড়ল। নীলা নিজের বেডে বসে অন্যদিকে ঘুরে তাকিয়ে আছে। আবির সোজা গিয়ে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরল। আচমকা এভাবে জড়িয়ে ধরায় ভ্যাবাচ্যাকা খেয়ে নীলা আবিরের দিকে তাকিয়ে বলল, নীলা আবির কি করছো কি, আমার বাবু ব্যথা পাবে তো? আবির নীলার কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। তাই নীলাকে ছেড়ে একটু সরে দাঁড়ালো আবির। সরে দাঁড়ানোর সাথে সাথে নীলা আবিরের হাত টেনে আবার জড়িয়ে ধরে বলল, নীলা এই তুমি আমায় ছেড়ে দূরে যাচ্ছ কেন? আমি কি তোমাকে দূরে যেতে বলেছি? আমাকে ছেড়ে যাওয়ার খুব শখ তাই না? আর একবার ছেড়ে যাওয়ার কথা বলে দেখো, ঠ্যাং ভেঙে বাড়িতে ফেলে রাখবো তোমায় আমি। এতদিন তুমি আমায় মেরেছ, এখন থেকে আমি তোমায় মারব, এখন থেকে উল্টা শাসন হবে বুঝলে? আর আমাকে কিছু বলতে আসলে আমার ছেলে তোমায় শাসন করবে হুমুম। নীলার কথা শুনে মিষ্টি হেসে নীলাকে জড়িয়ে নিল আবির। তারপরে দুজনেই হা হা করে হাসতে লাগলো। আজ যেন ভালোবাসা পূর্ণতা পেল ওদের মাঝে। সব অবহেলা মিথ্যে অভিনয় সবকিছু ভুলে আজ দুজন এক হয়ে গেল, এ যেন ভালোবাসার এক সীমান্তহীন সাগর। এভাবেই বেঁচে থাকুক পৃথিবীর সকলের ভালোবাসা, এই দোয়াই করি। আজকের গল্পটা এখানেই শেষ। আগামী গল্পের জন্য সবাই অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ, সবাই ওদের ভালোবাসার জন্য দোয়া করবেন। আর ভালো থাকবে। হৃদয় হৃদয় সমাপ্ত, হৃদয় হৃদয়।